আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাথম মুবিন। আজ পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। সুপ্রিম কোর্টে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামায়াত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠা সহ মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম, ছবি তুলেছেন নিরঞ্জন কুমার বর্মা ও এমদাদুল হক। তাকবীর ধ্বনিতে মহান প্রভুর মাহাত্ম্য প্রকাশের মধ্য দিয়ে দলে দলে ঈদগাহে রওনা হন মুসল্লিরা। এদিন আষাঢ়ের আকাশ মেঘলা থাকলেও ঢাকায় ঈদের সকালে ঝরেনি বৃষ্টি, ফলে ভোর থেকে শুরু হয় ঈদগাহমুখী মানুষের সমাগম। সুপ্রিম কোর্টের ঈদগাহের প্রধান জামাতে শরিক হতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ ব্যবস্থা ছিল নারীদের জন্য। বরাবরের মতোই জাতীয় ঈদগাহকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে বৃষ্টির আশঙ্কায় মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। প্রথম আসছি ঈদের জামাতে, আমার খুব ভালো লেগেছে, পরিবেশ ভালো ছিল, এন্ট্রান্সটাও খুব সুন্দর ছিল। ঈদ মানে আনন্দ অনুষ্ঠান, ত্যাগ থেকে যেই আনন্দটা আমরা পাই সেটাই আসলে প্রকৃত আনন্দ। সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদ জামাত। কাঁধে কাঁধ মেলান নানা শ্রেণী পেশার মানুষ। দেশের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, সংসদ সদস্য ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। নামাজ ও খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। এতে মহান প্রভুর কাছে ক্ষমা ও করুণা চান মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। দেশবাসী মুসলিম উম্মার জন্য দোয়া করছে, আর ফিলিস্তিনের জন্য দোয়া করছে। যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সব যেন সবকিছুর অবসান হয়, আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন সৌহার্দ্যের সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। আমরা সেই কুরবানিটাই করছি, মনের পশু থেকে কুরবানি করছি। কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন ছোট বড় সবাই। পরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিতে তড়িঘড়ি করে বাসায় ফেরেন মুসল্লিরা। মুসলিম উম্মার মধ্যে কোরবানির ঈদের যে প্রচলন হয়েছে তাতে রয়েছে তাৎপর্যপূর্ণ ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে তারই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগের যে অপূর্ব দৃষ্টান্ত রেখেছিলেন, তাই মুসলমানরা যুগ যুগ ধরে পশু কোরবানির মাধ্যমে স্মরণ করে আসছেন। নিজেদের জীবনকে উদ্ভাসিত করছেন ত্যাগের মহিমায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ের সহায় সম্বল হারিয়ে যারা মানবেতর জীবনযাপন করছে তারা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়। বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের সদস্য, বিশিষ্টজন, আমলা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের কথাও আমাদের ভাবতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের নামাজ শেষে এদিন সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীদের ছাড়াও প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সরকার প্রধান সেমাই, মিষ্টি ও মৌসুমী ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরে গজনবী সড়কে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফল এবং মিষ্টি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার। প্রধানমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি। প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং বাঙালি উৎসবে স্মরণ করায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শামসুল হক কাশ্মীর ইমামতিতে সকাল 8:30টায় শুরু হয় এই ঈদ জামাত। এবারের ঈদে একসাথে কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল 9টায় অনুষ্ঠিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত। সেখানে ইমামতি করেন কিশোরগঞ্জ বড়বাজার মার্কাস মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। লাখো মুসল্লি নামাজে শরিক হন। গাজীপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজবাড়ী মাঠে। সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ জেলার গণমান্য ব্যক্তিরা সেখানে নামাজ আদায় করেন। রংপুরে ঈদের প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সহ সর্বস্তরের লোকজন অংশ নেন। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ দেশের অন্যান্য স্থানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মাত্র 6 ঘন্টায় ঢাকা উত্তর সিটি কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাত 8টার মধ্যে এ কাজ শেষ হবার কথা। দুপুরে মিরপুর থেকে এর শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। তবে ঢাকা দক্ষিণ সিটি থেকে কোরবানির বর্জ্য সরাতে 24 ঘন্টা সময় চেয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা উত্তর সিটিতে এবার পশু কোরবানি হয়েছে প্রায় 13 লাখ। দক্ষিণেও এর কাছাকাছি। রাজধানীতে কোরবানি পশু বর্জ্য পরিষ্কারে কাজ করছেন 2 সিটি কর্পোরেশনের 20,000 পরিচ্ছন্নতা কর্মী। নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে কোরবানিদাতাদের এবছর 1,000 টাকা করে প্রণোদনাও দেয় উত্তর সিটি কর্পোরেশন। ডেজিগনেটেড টিম করে দিয়েছে গুলশান সোসাইটির ক্লিনার এবং ডিএনসিসির ক্লিনার। সিটি কর্পোরেশন সরকার করবে এমন না, আমাদেরকেও সচেতন হতে হবে। যারা পশু কোরবানি দিয়েছেন আজকে সবাই আজকে দিন, আর যারা দেননি তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন, আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। বেঁধে দেওয়া সময়সীমার আগেই নিজ নিজ ওয়ার্ড পরিষ্কার করতে মাঠে নেমেছেন কাউন্সিলররাও। আমরা বিকেলের মধ্যে সম্পূর্ণ বর্জ্য ক্লিয়ার করব। স্বাস্থ্যের জন্য অনেক বড় কাজ। 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে পারবো। বর্জ্য সব আমরা বাগানে পৌঁছে দিতে পারবো। মেয়র আতিকুল ইসলাম জানান, তার আওতাধীন 54টি ওয়ার্ডের বর্জ্য সংগ্রহ করে আমিনবাজারের ল্যান্ডফিল্ডে নেওয়া হচ্ছে। এজন্য কাজ করছে কয়েকশো যানবাহন। বিদেশে থাকলেও কোরবানির সময় বৃষ্টিতে যাতে নগরীতে জলাবদ্ধতা না হয় সেজন্য ভার্চুয়ালি নির্দেশনা দেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকাবাসীকে 24 ঘন্টার মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো। কোরবানির পশুর বর্জ্য অপসারণে রাজধানীবাসীকেই সবার আগে সচেতন হওয়ার অনুরোধ করেছেন মেয়ররা। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। দর্শক, কোরবানি শেষে রাজধানীতে পশু চামড়া বেচাকেনা চলছে। দেশের বিভিন্ন এলাকায় এবারও কম দামে কোরবানির পশুর চামড়া বিক্রির অভিযোগ করেছেন অনেকেই। লাখ টাকা দামের গরুর চামড়া 300-400তে বিক্রি হয়েছে কোথাও কোথাও। রাজধানীর পোস্তায় আছেন সহকর্মী ইয়াসিন রানা, চলে যাচ্ছি তার কাছে। ইয়াসিন, এই মুহূর্তে চামড়ার বাজার পরিস্থিতি কেমন, আর আড়তের দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ মুবিন। সারা বাংলাদেশ থেকে, রাজধানী সহ সারা বাংলাদেশ থেকে যারা চামড়া ব্যবসায়ী, মৌসুমী চামড়া ব্যবসায়ী এবং মাদ্রাসার শিক্ষকরা এই পোস্তায় এসেছেন চামড়া বিক্রি করতে।
আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেই আশা নিয়ে এখানে চামড়া বিক্রি করতে এসেছিলেন তারা কিন্তু সেই আশাটা আসলে ধরে রাখতে পারছেন না। তারা ভেবেছিলেন যে ছোট বড় গরুর চামড়া মিলিয়ে হয়তো 1000 টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু তারা ঢাকার মধ্যে থেকে তারা চামড়া বিক্রি করতে পারছেন সর্বোচ্চ 800 টাকায়, এবং ঢাকার বাহিরে যে চামড়াগুলো ঢাকাতে আসছে তারা মূলত 600 থেকে 750 টাকা সর্বোচ্চ চামড়া বিক্রি করতে পারছেন। আমরা চামড়া যারা এখানে আড়তদার তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে চামড়ার যে দাম তারা দিচ্ছেন চামড়ার কোয়ালিটি অনুযায়ী চামড়া ছোট বড় মিলিয়ে তারা তাদের সঠিক দাম তারা দিচ্ছেন। সেক্ষেত্রে তারা কোনো ধরনের চামড়ার দাম কম সেটি তারা কিন্তু মানতে নারাজ। এছাড়া ছাগলের যে চামড়া রয়েছে সেই চামড়ার দাম কিন্তু একদমই কম। ছাগলের চামড়া প্রতি যে যারা বিক্রি করছেন তারা আমাদেরকে জানিয়েছেন মাত্র 5 থেকে 10 টাকায় চামড়ার পিস তারা বিক্রি করেছেন, এবং বেশিরভাগ আড়তদার কিন্তু ছাগলের চামড়া কিনছেনই না। অনেকে যারা বিক্রি করতে এসেছেন ছাগলের চামড়া তারা কিন্তু অনেক ফেলেই দিয়েছেন। এছাড়া চামড়ার আড়তের যে বর্তমান অবস্থা তারা আমাদের আড়তদাররা জানিয়েছেন গতবার যেমন লবণের দাম বেশি ছিল তারা লবণ পাননি, এবার কিন্তু সেই লবণের সমস্যাটা কিন্তু নেই। এছাড়া চামড়ার বাজার নিয়ে তারা যারা আড়ত ব্যবসায়ী তারা মোটামুটি সন্তুষ্ট বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এছাড়া আপনার যারা চামড়া বিক্রি করতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এক ধরনের ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে 2 থেকে 2.5 লাখ টাকার গরুর চামড়া তারা পাচ্ছেন হলো মাত্র 300 টাকা, এবং 5 লাখ টাকার উপরে যে গরুগুলো রয়েছে সেগুলোর চামড়া মূলত 800-900 কিংবা 1000 টাকা বিক্রি করছেন। এছাড়া বেশিরভাগ চামড়া বাংলাদেশে যেহেতু অপেশাদার কসাইদের দ্বারা কোরবানি হয়ে থাকে, বেশিরভাগ চামড়ায় কাটার দাগ অন্যান্য সমস্যা রয়েছে। আমরা দেখেছি 100-র মধ্যে প্রায় 15 থেকে 20টি চামড়া কিন্তু রিজেক্ট হিসেবে তারা সাইডে রেখে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন, এবং আড়ত ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে এই রিজেক্ট চামড়াগুলো মূলত 150 থেকে 200 টাকায় পরবর্তীতে তারা হয়তো কিনে নেবেন। মুবিন, এই ছিল এই পোস্তায় চামড়ার বিক্রির সর্বশেষ অবস্থা। ইয়াসিন রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর পোস্তা থেকে চামড়ার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন রানা। ত্যাগের মধ্য দিয়ে দুর্নীতি, আগ্রাসন ও অশুভ আকাঙ্ক্ষাকে ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে কালীবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান। এ সময় নিজ দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন, এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন। রাজধানীর বিনোদন কেন্দ্র ও পার্কে ঈদের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মুক্ত হাওয়ায় ফাঁকা ঢাকায় যেন উচ্ছ্বাসে ভাসছেন তারা। তবে ব্যবসা গরম কিছুটা ছেদ ফেলেছে এই ঈদ বিনোদনে। মনির হোসেন তপুর রিপোর্ট। খুশির দিনটি সবাই চায় পরিবারের সাথে পার করতে, তাই ঈদের বিকেলে রাজধানীর বিনোদন স্থানগুলোতে দর্শনার্থীদের এমন ভিড়। জাতীয় সংসদ ভবন এলাকার আশপাশ সহ বিভিন্ন পার্কে ছিল উপচে পড়া ভিড়। আমরা বাঙালি জাতি ঈদ পূজা আমরা আসলে বেশিরভাগ মানুষ আমরা এটাকে আলাদা দেখি না, উৎসব। তবে ঈদের দিন সরকারি কয়েকটি বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় অসন্তোষ জানান নগরবাসী। খুব কষ্ট করে আসছে, আমরা তো জানি না যে আজকে বন্ধ। এইটা ছুটি পাইলাম ঈদের দিন, তাও এখন বন্ধ। আগেও একবার আসছি, ওটাও বন্ধ ছিল। এসেছি দেখবো কিন্তু বন্ধ, তাই খুব মন খারাপ। আমি সহ অন্য যারা আসলো আজকে দেখলাম বাচ্চাদের কিনে তারা তো হতাশ হয়ে ফিরে গেছে। এটা আসলে সীমিত পরিসরে হলেও সুযোগ চালু রাখা উচিত ছিল। এদিকে পরন্ত বিকেলে মোহাম্মদপুরের তুরাগ তীরের ঢাকা উদ্যানে ছুটে গেছেন অনেকে। সেখানে রীতিমতো মেলা বসেছে। সরকার এটা ভালো করছে আর কি, আমাদের হাঁটার জন্য, বিকালে হাঁটার জন্য, সকালে হাঁটার জন্য ভালো হয়েছে। নিরিবিলি বাতাস পাই, ঠান্ডা বাতাস পাই, দক্ষিণে বাতাস পাই, ভালো থাকে আর কি। সন্ধ্যার আগে আমরা চলে যাই, অন্ধকার থাকে, কোনো নিরাপত্তা নাই। সন্ধ্যা পরে থাকলে চিন্তা হতে পারে। সরকারি যেন এরকম উদ্যোগ আরো যেন নেয়, যে কারণ বর্তমানে আমরা একটা যান্ত্রিক লাইফ বা রোবট যে লাইফটা সেটার মধ্যেই আছি। তবে রাতে এসব বিনোদন কেন্দ্রের অনেক স্থানেই নেই পর্যাপ্ত আলো ও নিরাপত্তা।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নেপালকে 21 রানে হারানোর আনন্দ সংবাদ নিয়ে দেশবাসীর ঈদ উল আজহার খুশিকে আরো বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 8 পর্বে খেলা নিশ্চিত করে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে মাত্র 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে টাইগারদের বোলিং তাণ্ডবে 85 রানে থামে নেপাল। ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব 7 রানে 4 উইকেট তুলে নিয়ে নেপালের ধস নামান। ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরাগারমানের রিপোর্ট। কোন সমীকরণ কিংবা হিসেব নিকেশের মারপ্যাচ নয়, গ্রুপের শেষ ম্যাচ জিতেই টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথম টি-20 বিশ্বকাপের কোন আসরে 3 ম্যাচ জয়ের রেকর্ড গড়ল লাল সবুজের দল। মাত্র 107 রানের টার্গেটে নেমে বাংলাদেশের পেস আক্রমণে দিশেহারা নেপাল। 7 রানে 4 উইকেট তুলে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন খরচে বোলিং করার কৃতিত্ব দেখান ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব। তবে ষষ্ঠ উইকেটে দীপেন্দ্র আইরি ও কুশল মাল্লার 52 রানের জুটি চিন্তায় ফেলে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত 85 রানে অল আউট হয় নেপাল। প্রতিপক্ষ শক্তিশালী কিংবা দুর্বল যাই হোক না কেন, বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো পরিবর্তন হয় না। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টসে হেরে নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে 30 রান যোগ হতেই প্যাভিলিয়নে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহিদ হৃদয়। পঞ্চম উইকেটে সাকিব আর মাহমুদুল্লাহ দলের ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত 106 রানে অল আউট হয় বাংলাদেশ। এই রানই জয়ের জন্য যথেষ্ট, পরে সেটা প্রমাণ করেন টাইগার বোলাররা। পরাগারমান, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আগামী 19 জুন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 8 পর্ব। শেষ দল হিসেবে সুপার 8 জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সুপার 8-এর লাইন আপও। গ্রুপ এ থেকে ভারত এবং যুক্তরাষ্ট্র, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এবং ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সুপার 8-এ পৌঁছেছে। 21 জুন অ্যান্টিগুয়ায় সুপার 8-এ টাইগারদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিতের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সুপার 8 পর্বের প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। I think all 20 teams are competitive. Looks like এখন আমরা সুপার 8 খেলবো, সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি মনে করি টি-20তে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। আশা করি আমরা ভালো একটি সুপার 8 কাটাতে পারবো। Come back strongly next World Cup. এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সার্বিয়াকে 1-0 গোলে হারিয়ে জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করলো আগের আসরের রানার্স আপ ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে পড়ে গ্যারেথ সাউথগেটের দল। তবে জার্মানির গেলসেন কির্শেনে দারুণ পারফর্ম করে ইংলিশরা। খেলার 13 মিনিটে বুকায়ো সাকার দারুণ এক ক্রসে মাথা ছুঁয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। তবে গোল শোধের সুযোগও ছিল সার্বিয়ার, কিন্তু আল হিলালের ফরওয়ার্ড আলেকজান্ডার মিত্রোভিচ ব্যর্থ হলে ম্যাচে ফেরা হয়নি তাদের। সি গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে ডেনমার্ক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।